2016 সালে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ সব জায়গা থেকে ছিটকে গিয়েছিল তারা। কোনো মতে লিগে চতুর্থ স্থানে টিকে ছিল, কিন্তু তারপরের 8 বছরে সবকিছু কেমন যেন পাল্টে গেল। মাত্র 8 বছরে 19টি মেজর ট্রফি, তারা একের পর এক রেকর্ড ভেঙেছে, আর ফুটবল খেলার পদ্ধতিটাই চিরতরে বদলে দিয়েছে। পেপ গার্দিওলা নামের এক জাদুকর কিভাবে বিশ্বের সবচেয়ে কঠিন লিগকে নিজের খেলার মাঠ বানালেন? শেখ মানসুরের 2008 সালের সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা কি ছিল? ক্লপ এবং মৌরিনোর সঙ্গে তীব্র লড়াই কিভাবে সামলালেন তিনি? চ্যাম্পিয়ন্স লিগের ট্র্যাজেডি আর আর্লিং হল্যান্ডের হাত ধরে ট্রেবল জয়। এই ভিডিওতে সেই মহাকাব্যিক উত্থানের পুরো গল্প জানতে পারবেন। ম্যান সিটি কিভাবে ফুটবল ইতিহাসে এক অপ্রতিরোধ্য দল তৈরি করল, চলুন দেখি। এই সব কিছু করার জন্য একজন জিনিয়াস ম্যানেজার দরকার ছিল, যিনি এই দলটিকে গৌরবের পথে নিয়ে যেতে পারবেন। পেপ গার্দিওলা ঠিক সেটাই করেছেন। কিন্তু এটি কিভাবে ঘটল? বিশ্বের সবচেয়ে কঠিন লিগ কিভাবে তার খেলার মাঠ হলো? এটি বুঝতে হলে আমাদের 2008 সালে ফিরে যেতে হবে। ম্যানচেস্টার সিটির ভাগ্য তখনই চিরতরে বদলে গিয়েছিল। 2008 সালের 23 সেপ্টেম্বর আবুধাবির বিলিয়নিয়ার শেখ মনসুর ক্লাবটি কিনে নেন। রাতারাতি ম্যানচেস্টারের নীল অংশে আশা জাগতে শুরু করে। চেলসির মতো সিটিও ইউরোপের এক মারাত্মক শক্তিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছিল। ইউনাইটেডকে হটিয়ে লিগের সেরা হওয়াটাই সিটির প্রধান লক্ষ্য ছিল। ক্লাবের নতুন টাকায় তারা সের্জিও আগুয়েরো, ইয়ায়া টোরে, ডেভিড সিলভা ও ভিনসেন্ট কম্পানির মতো তারকাদের দলে নেয়। খুব দ্রুত 2012 সালে তারা প্রথম প্রিমিয়ার লিগ টাইটেল জেতে, আর সেই লিগে সিজনের শেষ মিনিটের নাটকীয় জয়ে আগুয়েরোর গোলে শেষ মিনিটের গোলে তারা সফল হয়েছিল এবং সিটি টাইটেল জিতেছিল। আর এই গোলটি ছিল আগুয়েরোর সিজনের 30তম গোল। তবে এর আগে সিটির বিপুল খরচ সত্ত্বেও ম্যানেজাররা ধারাবাহিক সাফল্য দিতে পারেননি। মাঙ্গালা, বনি, স্টার্লিংয়ের মতো অনেকে বড় ফিতে ইতিহাদে আসেন, কিন্তু পরের 4 লিগের মধ্যে সিটি কেবল একটিই জিততে পারে। তারা স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো সাম্রাজ্য গড়তে পারছিল না। চ্যাম্পিয়ন্স লিগেও তারা প্রায়ই গ্রুপ পর্ব থেকে বিদায় নিত, কখনো বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কাছে অপদস্থ হতো। 2015-16 সিজনে সিটি আরও খারাপ খেলে। তারা লিভারপুল, লেস্টার ও টটেনহামের কাছে বড় ব্যবধানে হারে। প্রিমিয়ার লিগের প্রভাবশালী শক্তি হওয়ার স্বপ্ন ফিকে হতে শুরু করে। তখনই গুজব ওঠে এক কাতালান কৌশলবিদ দায়িত্ব নিতে পারেন। পেপ গার্দিওলার টিকি-টাকা ফুটবল ছিল অসাধারণ। তিনি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে চোখ ধাঁধানো ফুটবল খেলেছেন। লা লিগা ও বুন্দেসলিগায় 7 সিজনে তিনি কেবল একটি বাদে সবকটিতেই লিগ জিতেছেন। তার ঝুলিতে তখন 2টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও ছিল। বায়ার্ন ছাড়ার ঘোষণার পর প্রায় সব বড় ক্লাবই তাকে পেতে চেয়েছিল। ম্যানেজার মানুয়েল পেলেগ্রিনির অধীনে সিটি যখন ধুঁকছিল, তখন 2016 ফেব্রুয়ারিতে ঘোষণা আসে সিজনের শেষে গার্দিওলা সিটির দায়িত্ব নেবেন। ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে অবাক করে দিয়ে তিনি নতুন করে সাম্রাজ্য গড়তে সিদ্ধান্ত নেন। সেই মুহূর্ত থেকে ফুটবল আর আগের মতো থাকেনি। গার্দিওলা ম্যানচেস্টারে আসেন এমন এক সময় যখন মৌরিনহো ম্যান ইউনাইটেডের বস হয়েছেন। তাদের দুজনের পুরনো ইতিহাস ছিল। বার্সেলোনায় পেপের সোনালি সময়ে মৌরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেন। তিনি পেপের হাত থেকে একটি লিগ শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন। বিশ্বজুড়ে সমর্থকরা এই দুই মহারথীর লড়াই দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু মৌরিনহোই একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন না। 2013 থেকে 2016 সালের মধ্যে পেপ বায়ার্ন মিউনিকের হয়ে টানা 3টি বুন্দেসলিগা জেতেন। কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি পেপকে আটকানোর উপায় জানতেন। তিনি হলেন জুর্গেন ক্লপ। ক্লপ তখন বরুসিয়া ডর্টমুন্ডের ম্যানেজার ছিলেন। তিনি বায়ার্নের বিরুদ্ধে 4-2, 3-0 এবং 2-0 গোলে জয়ের কৌশল তৈরি করছিলেন। ক্লপের তীব্র বেগেন প্রেসিং পেপের পাসিং ফুটবলকে দমিয়ে দিত। এটি প্রমাণ করে যে পেপকেও হারানো যায়। পেপ গার্দিওলা সিটিতে আসার কয়েক মাস আগেই ক্লপ লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন। তাই পেপকে প্রথম প্রিমিয়ার লিগ জিততে হলে তার 2 কঠিনতম প্রতিদ্বন্দ্বীকে হারাতে হতো। প্রিমিয়ার লিগে পেপের দারুণ রেকর্ড থাকা সত্ত্বেও অনেকে সন্দেহ করেছিল বৃষ্টি ভেজা স্টোকের মতো মাঠে তার ফুটবল সফল হবে কিনা। প্রথম বছরে তাদের ধারণাই ঠিক প্রমাণিত হয়। সিটির দলটি সুন্দর পাসিং ফুটবলের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। তার অনেক কাজ বাকি ছিল। গোলপোস্টে ছিলেন জো হার্ট। শর্ট সেভিংয়ে বিশ্বসেরা হলেও পায়ে বল খেলার ক্ষমতা তার ছিল না। পেপ নয়ারের মতো একজন বল প্লেয়ার চেয়েছিলেন, তাই তিনি ক্লদিও ব্রাভোকে সই করান। রক্ষণে ভিনসেন্ট কম্পানি পেপের পরিকল্পনায় খাপ খেতেন, তবে আর কেউ না। পেপ 55 মিলিয়ন খরচ করে জন স্টোনসকে নেন। তিনি ডর্টমুন্ড থেকে 27 মিলিয়ন ইউরোতে গুন্ডোগানকে সই করান। শালকে থেকে 52 মিলিয়ন ইউরোতে সানেও আসেন।
এভাবে গার্দিওলার আক্রমণের উপযোগী দল তৈরি শুরু হলো। সাইনিং ছাড়াও দলে আগুয়েরো, ডেব্রুইনা, সিলভার মতো প্রতিভা ছিল। তাদের কেবল পেপের পদ্ধতি শিখতে হতো। 171 মিলিয়ন ইউরোর বেশি খরচ করে পেপ কি পারবেন কঠিনতম লিগে বার্সেলোনার সেই গৌরব ফেরাতে? সিটির এই যাত্রা শুরু হয়েছিল প্রিমিয়ার লিগের প্রথম দিনে। তাদের শুরুর একাদশ দেখে মনে হয়নি তারা লিগ শাসন করবে। উইলফ্রেডো কাবালেরও গোল পোস্টে ছিলেন। ক্লিচি, কোলারভ, স্টোনস এবং সাগনা নিয়ে রক্ষণ ছিল কিছুটা নড়বড়ে। তবে মিডফিল্ড ও আক্রমণে ছিল ফার্নান্দিনহো, ডিব্রুইনা, ডেভিড সিলভা ও আগুয়েরো। দুর্বল একাদশ নিয়েও সিটি সান্ডারল্যান্ডকে 2-1 গোলে হারায়। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী মরিনহোর বিপক্ষে 2-1 গোলে জয়সহ টানা 5টি ম্যাচ জেতে। সবকিছু ভালোই চলছিল। এরপর এলো অক্টোবর। ম্যানেজার হিসেবে এটি ছিল তার সবচেয়ে কঠিন 2 মাস। সিটি টটেনহ্যামের মাঠে যায়, যারা তখন লিগ টেবিলের শীর্ষে ছিল। ডেলে আলির গোলে লন্ডন ক্লাবটি 2-0 গোলে জয়ী হয়। চ্যাম্পিয়ন্স লিগে তার সাবেক দল বার্সেলোনা সিটিকে 4-0 গোলে বিধ্বস্ত করে। মেসি হ্যাট্রিক করে পেপকে তার পুরনো দলের কথা মনে করিয়ে দেন। তিনি বুঝলেন ইউরোপে আধিপত্য থেকে সিটি বহু দূরে। 2017 সালে তার দল 5ম স্থানে ছিল। এর ওপর লিগ কাপে মরিনহোর কাছে হেরে যান পেপ। চাপ বাড়তে শুরু করে। কয়েক সপ্তাহ পর এভারটনের কাছে 4-0 গোলে হেরে বসে সিটি। এই অবস্থায় তিনি জানুয়ারিতে গ্যাব্রিয়েল জেসুসকে সই করান। এই স্ট্রাইকারকে R9-এর সাথে তুলনা করা হতো। জেসুস প্রথম 2 ম্যাচেই 3টি গোলে অবদান রাখেন। তবে সিটির ফর্ম মিশ্রই ছিল। তারা লিভারপুল, টটেনহাম, আর্সেনাল ও ইউনাইটেডের সাথে ড্র করে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন চেলসির চেয়ে 15 পয়েন্ট পিছনে শেষ করে লিগ। আর FA কাপ সেমিফাইনালে আর্সেনালের কাছে হেরে যায়। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে রাউন্ড অফ 16তে ছিটকে যায়। এভাবে গার্দিওলা তার প্রথম সিজন ট্রফি শূন্য শেষ করেন। কিন্তু এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। তিনি স্কোয়াডের দুর্বলতা বুঝতে পারেন। পরের গ্রীষ্মে সিটি বোর্ড গার্দিওলাকে 250 মিলিয়ন ইউরো খরচ করার অনুমতি দেয়। তিনি টটেনহ্যামের কাইল ওয়াকারকে 52 মিলিয়নে সই করেন। মোনাকো থেকে 60 মিলিয়নে বেন মেন্দি ও 40 মিলিয়নে বার্নার্দো সিলভাকে নেন। 40 মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন আসেন। এডারসন পায়ে বল নিয়ে নয়ারের মতো খেলতে পারতেন। অবশেষে পেপের দল তার স্বপ্নের মতো পজিশন ভিত্তিক ফুটবল খেলার সুযোগ পায়। গ্রীষ্মের শেষে 65 মিলিয়ন ইউরোতে লাপোর থেকে দলে টানা হয়। 2 সিজনে প্রায় অর্ধ বিলিয়ন খরচ হওয়ায় পেপের জন্য এটি ছিল বাঁচা মরার লড়াই। সিটির 2017-18 সিজন শুরু হলে দলটি ছিল একেবারে অন্যরকম। ওপেনিং ম্যাচে সিটি 5-3-5-2 ফরমেশন ব্যবহার করে। ওয়াকার ও দানিলো উইং ব্যাক হিসেবে দারুণ গতি যোগ করে। এই কৌশল সিটিকে আক্রমণে 6 জন খেলোয়াড়কে ঠেলে দিতে সাহায্য করে। ম্যাচ ডে 4-এ ক্লপের লিভারপুলকে তারা 5-0 গোলে বিধ্বস্ত করে। এরপর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকেও তারা 2-0 গোলে হারায়। সিটি টানা 18টি জয়ের রেকর্ড করে। তারা টটেনহ্যামকে 4-1 এবং ম্যান ইউনাইটেডকে 2-0 গোলে হারায়। নতুন বছর শুরু হওয়ার আগেই 20 ম্যাচে সিটির গোল সংখ্যা ছিল 63, কিন্তু ক্লব আবার পেপকে নামিয়ে আনেন। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে তারা 4-3 গোলে পরাজিত হয়। এটি পেপের মনে আঘাত দিয়েছিল। কিছুদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে 2 দল আবারও মুখোমুখি হয়। সিটি টুর্নামেন্ট জেতার ফেভারিট ছিল, কিন্তু অ্যানফিল্ডের পরিবেশ ছিল চরম উত্তপ্ত। ক্লপের দলের কাছে তারা 3-0 ও 2-1 গোলে হেরে ইউরোপের স্বপ্ন শেষ করে। এটাই ছিল সিটির ক্যাবিনেটে একমাত্র অপূর্ণ ট্রফি। কিন্তু ঘরীয় লিগে তারা অভূতপূর্ব 100 পয়েন্ট নিয়ে শিরোপা জেতে। রেকর্ড 106 গোল করে 79 গোল ব্যবধানে সিজন শেষ করে। লিগ কাপ জেতার সাথে এই সিজন ছিল চরম সফল। পেপ আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত ছিলেন। 2018-19 সিজনে গার্দিওলা রিয়াদ মাহরেজকে 67.8 মিলিয়ন ইউরোতে সই করেন। তিনি ফিল ফোডেনকেও দলে সুযোগ দেন। তাদের লক্ষ্য ছিল ডিপ ব্লক দলগুলোকে ভাঙা। তারা লিভারপুলকে মাত্র 1 পয়েন্টের ব্যবধানে আবারও শিরোপা জেতে, 98 পয়েন্ট। জন স্টোনসের বিখ্যাত গোল লাইন ক্লিয়ারেন্স টাইটেল নিশ্চিত করে। তবে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের কাছে কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। ক্লপ লিভারপুলের 6ষ্ঠ ইউরোপিয়ান কাপ জেতে। এই সিজনে মরিনহো ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ায় প্রতিযোগিতা এখন কেবল ক্লপের সাথেই। পরের 2019-20 সিজনে সিটি নরউইচ ও উডসের কাছে হেরে কিছুটা দুর্বল শুরু করে। ক্লপের লিভারপুলের চেয়ে তারা 18 পয়েন্ট পিছিয়ে ছিল। গার্দিওলা আবার দল সাজাতে শুরু করল। তিনি 71 মিলিয়ন ইউরোতে রুবেন দিয়াসকে ও 45 মিলিয়নে নাথান আকেকে সই করেন। জোয়াও কানসেলো ও জিনচেনকোকে ইনভার্টেড ফুলব্যাক হিসেবে খেলানো হয়। অন্যদিকে রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডের দারুণ হয়ে ওঠেন। সিটি আবারও আধিপত্য নিয়ে ফিরে আসে। 2021 সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও চেলসির কাছে 1-0 গোলে হারে। অনেকে মনে করে রদ্রিকে ছাড়া শুরু করায় পেপ ওভার থিঙ্কিং করেছিলেন। পরের বছর আবারও লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারেন। 90 মিনিটে 2 গোল হজম করে টাই হাতছাড়া হয়। অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে তারা ছিটকে যায়। এবার পেপ খুঁজে নিলেন শেষ অস্ত্র। এলিট স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তিনি সই করান। হালান্ড 13তম গেম উইকের মধ্যে 17টি নিক গোল করে ফেলে। এবার 3-4-2-1 ফরমেশনে
জন স্টোনস মিডফিল্ডে খেলা শুরু করেন। তারা বায়ার্ন মিউনিখকে 4-1 এবং রিয়াল মাদ্রিদকে 5-1 গোলে উড়িয়ে দেয়। ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জেতে। এরপর ইন্টার মিলানকে 1-0 গোলে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে। রদ্রির গোলে ট্রেবল নিশ্চিত হয়। পরের বছর সিটি টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস তৈরি করে। অনেকে অভিযোগ করে গার্দিওলা প্রিমিয়ার লিগকে ফার্মার্স লিগ বানিয়ে ফেলেছেন। 9 বছর পর গার্দিওলা সেই সমালোচকদেরকেই লিগের প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছেন। পেপ গার্দিওলার নেতৃত্বে ম্যানচেস্টার সিটি 2008 সালের অধিগ্রহণের পর একটি নতুন যুগে প্রবেশ করে। ক্রমাগত কৌশলগত বিবর্তন, রেকর্ড ব্রেকিং সাইনিং এবং ক্লপ ও মরিনহোর মতো প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বিস্তার করে তারা 19টি মেজর ট্রফি জিতেছে। অবশেষে হালান্ডের হাত ধরে ঐতিহাসিক ট্রেবল জয় ও টানা 4টি লিগ জেতা এই দল সত্যি ফুটবল ইতিহাসে এক অপ্রতিরোধ্য শক্তির উদাহরণ।